কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রামনারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় নাম ও জপ, প্রথম পর্ব। ঠাকুর বলছেন, জীবনযাত্রার পথে একমাত্র পাথেয় হচ্ছে জপ। এই বিশ্বের যে মূল নাম, মূল সুর, সেই নামই জপ করতে হবে, সেই সুরকেই অবলম্বন করতে হবে। গুরু প্রদত্ত বীজ মন্ত্রই হচ্ছে সেই আদি শক্তি, বিরাটের সেই বিরাট শক্তি। অহর্নিশ শ্বাসে প্রশ্বাসে সেই নামই জপ করতে হবে। তখন জাগবে সেই সুর ও সারা, যে সারার সন্ধানে যোগীরা যোগ করে যাচ্ছেন যুগ যুগ ধরে। জাগবে সেই অনন্ত শক্তি যা বীজাকারে সুপ্ত রয়েছে প্রতিটি জীবেতে। তাই মন বসুক বা না বসুক, অনুভূতি হোক বা না হোক, আপন মনে জপ করে যেতে হবে, নিজের মাঝেই তন্ময় হয়ে যেতে হবে। এতটুকু এই মন্ত্রের ভিতরেই রয়েছে সব শক্তি, অনিমা, লঘিমা ও অন্তর্যামিত্বের শক্তি। নামের ধ্বনিই হচ্ছে নাদ, নাদই হচ্ছে মন্ত্র। সেই মন্ত্রই তাই জপ করতে হবে। নাদ শক্তির যে সুর রয়েছে যার যার দেহেতে, বারবার নাম জপ করে সেই শক্তিকেই জাগাতে হবে। এর জন্যই আগমন সবার। রোগ, শোক, অভাব, অভিযোগ যা কিছু রয়েছে জীবনযাত্রা পথে, বিশ্ব প্রকৃতির প্রয়োজনের তাগিদেই তা হয়ে যাচ্ছে। এদের ধরে ধরেই সেই আলোর রাজ্যে, সিদ্ধি মুক্তি নির্বাণের রাজ্যে পৌঁছতে হবে। বিশ্বজগতের সেই গতির সাথে এক গতি হয়ে যেতে হবে। যেখানে জীবন সেখানেই গতি, যেখানে গতি সেখানেই ঘাত প্রতিঘাত। মনের চঞ্চলতা বিক্ষিপ্ততা নয়, প্রসারতা। সেই মহাসুরকে সুরে আনার ব্যাকুলতা। দিনরাত জপ করে যাও, মনের শত চঞ্চলতা সত্ত্বেও তখন বিরাটের সেই বিরাট শক্তি আপনি জেগে উঠবে। সেদিন দেখবে কত বিরাট তুমি, কি তোমার ক্ষমতা। নামের মধ্যেই রয়েছে বিশ্বের যাবতীয় যা কিছু। জপ করতে করতে মন্ত্রই একদিন জানিয়ে দেবে সেই শক্তি, সেই মূলের সন্ধান। মূলাধার, মণিপুর ও সহস্রারে যে শক্তি রয়েছে পুঞ্জীভূত, তা তখন আপনি বহির্গত হবে। জপ করতে করতে সহস্র সহস্র সূর্যের তাপে বীর্য যখন ঊর্ধ্বগামী হয়, তখনই হয় সেই চিরবাঞ্ছিত প্রকৃতি পুরুষের মিলন, শিব শক্তির মিলন, আজ্ঞা সহস্রারের মিলন। সেই পরম সঙ্গমেই সৃষ্টি হয় সেই জ্যোতির্ময় রূপ, সেই মহাগায়ত্রী। সেই মহাসুরের সাথে তখন তোমার সুর এক হয়ে যায়। বিরাটের সত্তা ও তোমার সত্তা এক হয়ে যায়। তোমার রূপই বিশ্বরূপ হয়ে যায়। সেই আলোর সন্ধানেই এগিয়ে চলতে হবে জপ করে করে। শ্বাস প্রশ্বাসের ভিতর দিয়ে ইরা পিঙ্গলার টানে টানে সেই মূল মন্ত্র স্মরণ করে যাও। বিশ্ব স্রষ্টার উপযুক্ত খোরাক জুগিয়ে যাও। এর জন্যই নাম, এর জন্যই জপ, এর জন্যই ধ্যান ধারণা যা কিছু। জপের ভিতর দিয়েই তোমার সেই নাদধ্বনির সারা খেলবে। এখানে বসে বসেই তুমি তোমার কাজের সারা পাবে, বিশ্বের ধারা ধরতে পারবে। তাই আমাদের একমাত্র কাজ হচ্ছে অর্থ বুঝে বুঝে নিজের মধ্যে নিজে তন্ময় হয়ে জপ করা। দৈনন্দিন যত ত্রুটি হয়, ইচ্ছা অনিচ্ছায় যত বিচ্যুতি হয়, নাম যদি প্রবল থাকে, শব্দ যদি তার চাইতে বেশি থাকে, গভীর থাকে, তবে ত্রুটিগুলো বিনাশ হয়ে যায়। আগুনে যেমন পুড়ে যায়, সেই রকম সব পুড়ে যায়।
মুক্ত কণ্ঠে মুক্ত চিত্তে সদা সর্বদা বীজ জপ করলেও সবটা সহজ হয়ে যায়। নাম আর বীজ দুটোর পার্থক্য কিছুই নেই, দুটোই এক। তুমি যখন উচ্চৈস্বরে নাম করো তখন তোমার শরীরের সেই অজস্র ব্যক্তিগুলি সেই নামে সুর দিচ্ছে। সেই নামের গতি সমস্ত জীবকণিকাতে যখন বইতে থাকে তখন সমস্ত বীজ কণিকাগুলো সুরময় হয়ে যায়, সুরে লয় হয়ে যায়, ধ্বনিময় হয়ে যায়। তোমরা প্রত্যেকে নামের ভিতরে, মন্ত্রের ভিতরে, জপের ভিতরে ইচ্ছায় অনিচ্ছায় মন বসুক বা না বসুক, বিক্ষিপ্ত চিত্ত চাঞ্চল্য নিয়ে, অস্থির মন নিয়ে যদি ডুবে যাও, যদি নাম করে যাও, অবিরাম অনর্গল জপ করে যাও, সেই নামের যে ফল, জপের যে বিরাট শক্তি, সেই বিরাটের ধারা থেকে সম্পূর্ণ ভরপুর করে দেবে। এটাই হলো বিশ্ব প্রকৃতির শব্দ ও ধ্বনির নিয়ম। চঞ্চল মন নিয়ে, অস্থির মন নিয়ে মন্ত্র সেধে যাও। মনের মধ্যে পানার মতন যা খুশি তা ভেসে আসুক, তাতে ভাববার কিছু নেই, মন খারাপ করার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। তোমরা শুধু একটাই কাজ করবে, সূর্য যেমন শত ঝড় আসুক, শত মেঘ আসুক, উঠতে ছাড়ে না, ডুবতেও ছাড়ে না, তার যেমন বিশ্রাম নেই, তোমরাও সেই রকম জপ করতে, নাম করতে বিশ্রাম নেবে না। এই জপের দ্বারা তোমরা নিজেরাই সব কিছু জানতে পারবে, জ্ঞানের দ্বার খুলে যাবে। তোমরা যত জপ করবে তোমাদের মনে তত জ্ঞান ফুটে উঠবে। জপের কিছু নিয়ম বলে দেই। অনেক প্রশ্ন আসে, পরিষ্কার পরিচ্ছন্নতা জপের একটা অঙ্গ। হাত মুখ ভালো করে পরিষ্কার করবে, বাড়িঘর পরিষ্কার রাখবে, গোবর টোবর দিয়ে ঘর দোর পরিষ্কার করবে। গোবর জীবাণুনাশক। দাঁত ভালো করে মাজবে, যা তা জিনিস দিয়ে দাঁত মাজবে না। বাইরে থেকে এসে ছাড়া কাপড় যেখানে সেখানে রাখবে না। বাহিরটা পরিষ্কার রাখতে চেষ্টা করলে ভেতরটাও পরিষ্কার হয়ে যায়। জপে বসবার জন্য একটা আসন রাখবে। আসন করে বসা সম্বন্ধে যেভাবে বসে সুবিধা হয়, আরাম পাও, বসবে। দুবেলা বসতে পারো। চোখ বোঝা সম্বন্ধে সাধারণত ঘুমিয়ে যেমন চোখ বোঝো সেইভাবে থাকবে। জোর করে চোখের দৃষ্টি এদিক ওদিক করবে না। যখন ধ্যান জপে বসবে, খেয়ে বসবে না। খাওয়ার ঘণ্টাখানেকের মধ্যে জপে বসবে না। সকালে 4টার সময় মশারির তলায় বসে জপ করতে পারো। বিছানাটা ভালো আসন। টান হয়ে শুয়েও জপ করতে পারো। ঘরে মশারি থাকলে মশারি টাঙিয়ে জপ করবে। ধূপকাঠি রাখতে হলে সাবধানে রাখবে। খাওয়া দাওয়ার দিক থেকে যেটা স্বাস্থ্যকর সেটাই খাওয়ার চেষ্টা করবে। এটা খাবে না, ওটা খাবে না, এরকম কঠিন নিয়ম কিছু নেই। যেটা খেলে স্বাস্থ্য খারাপ হবে সেটাই বর্জনীয়। যেটা খেলে শরীর ভালো থাকে সেটাই খাবে। ধোঁয়া, চা, নেশা, মদ স্বাস্থ্যের পক্ষে ভালো না। ভেজাল রাস্তার ভাজাভুজি স্বাস্থ্যের পক্ষে ভালো না। কলা ভালো, কলা বিশেষ করে চাপা কলা, শশা ভালো জিনিস। শশা খুবই উপকারী, যদিও হজম হয় না। সাধারণভাবে যা জোটে তাই খাবে। সিদ্ধ ভাত, ডাল, ফুলুরি টুলুরি খাবে না, ওগুলোতে অ্যাসিড হয়। তাতে পেট ফুলে হার্টে লাগে, মাথা গরম হয়। জপ ধ্যানের পক্ষে সেটা ক্ষতিকর। হালকা খাবে, কিছু না পেলে ভাতে জল ঢেলে খাবে। মাছ মাংস খাবে, না পেলে খাবে না। পেঁয়াজে আপত্তি নেই, পেঁয়াজের থেকে রসুন ভালো। এটা যদি রোজ খেতে পারো ভালো হয়। বাটনায় কাঁচা হলুদ ব্যবহার করবে। জল ফুটিয়ে খাবে। কোথাও থেকে এসেই হঠাৎ স্নান করবে না। ঠান্ডা ভালো লাগতে পারে, কিন্তু ওটাই কাল হয়ে যেতে পারে। খাওয়ার পরে 2-1 বার কুলকুচি করলে চলবে না। ভালোভাবে মুখ পরিষ্কার করবে। কাঠি পটাশ জল দিয়ে ধুয়ে রেখে তাই দিয়ে আস্তে আস্তে দাঁতের ফাঁক পরিষ্কার করবে। দাঁত দুবেলা মাজলে ভালো হয়। জিহ্বা পরিষ্কার রাখবে। সরিষার খৈল গায়ে মাথায় মেখে ভালো করে চান করবে। সাবান টাবানের চাইতে এটা অনেক ভালো জিনিস।
খেতে বসে জল খাবে না, কিছুক্ষণ পরে খাবে, তা না হলে অ্যাসিড হয়। পেঁপে খাওয়া ভালো, বাড়িতে জায়গা থাকলে পেঁপে গাছ পুঁতবে। ছোলা ভাজা, তেলে ভাজা, চানাচুর খাবে না। রেস্টুরেন্টের দরজায় যাবে না, ওখানকার খাবারে কী যে নেই তা আর বলা যায় না। রাস্তায় ক্ষুধা পেলে কলা খাবে। কতক্ষণ জপে বসবে সেটা সময়ের ওপর নির্ভর করে। অনেকের অফিস আছে, সুতরাং সেই বুঝে চলবে। যাদের আসন আছে সকালে উঠে আসনে টান হয়ে বসবে। লোমের আসন ভালো। আমাদের মেরুদণ্ডটা যেন পিলারের ওপর সমস্ত দেহটা দাঁড়িয়ে আছে, এইটার উপর পাঁজরার খাঁচাটা তৈরি হয়। এই মেরুদণ্ডের ভিতর একটা শ্বাসের মতো পদার্থ আছে, মাছ মাংসে যেমন দেখা যায়। ওই শ্বাসটা খুব সেন্সিটিভ, বহু পদার্থ বিষয়বস্তু দিয়ে তৈরি। ওর ভিতর এত সার পদার্থ আছে দেখলে বোঝা যায় না। এই মেরুদণ্ডটাকে বাঁচিয়ে রেখেছে ওই শ্বাসটা। সমস্ত জগতের সারাটা ওর মধ্যে এসে বাড়ি খায়। এই অনন্ত জগৎকে কিভাবে ধরবে? ওই যে হাড়ের মধ্যে নরম সার পদার্থটা রয়েছে, ওর এমন টানার ক্ষমতা রয়েছে যে জগতের সারবস্তু, সার তত্ত্বকে ও সহজে টেনে নেয়। ওই সাথে তোমাদের কাজের পক্ষে খুব, যদি জপে বসে কল্পনা করে নিতে পারো, চিন্তা করতে পারো যে তোমরা সাগরের পাড়ে বসে আছো, আশপাশে বাড়িঘর কিছু নেই, দূর থেকে দেখছো জলের ভিতর থেকে লাল সূর্য উঠছে। চোখ বুজে বসে থেকে ক্যামেরায় যেমন ছবি তুলে নেয়, বুদ্ধিবৃত্তির দ্বারা সেটাকে বহাল করে নেবে ভিতরে। তাতে কি হবে? সূর্যের যে আলো, জলের যে বিশালতা, তার সারা তোমার ভিতরের ওই স্নিগ্ধ বস্তুটার, ওই সরু পদার্থটার মধ্যে এসে সারা জাগাবে। তুমি তখন তা বসে বসে উপভোগ করবে। এই অদ্ভুত বিশালতা, এই অপূর্ব আলো কে সাজালো? এই যে সিঁদুর তোমরা কপালে দাও, তার সাগর পাড়ে লাল সূর্যটা নাচতে নাচতে উঠছে। বসে বসে উপভোগ করতে করতে স্বাদে সোয়াদে আর আত্মতৃপ্তিতে অনেক দূর নিয়ে যাবে তোমাকে। কে সৃষ্টি করলো এত জল, এত সিঁদুর? তোমাকে ভাবে ভাসিয়ে নিয়ে যাবে কোন বর্ণনার গভীরতায়। এটাই হলো ধ্যান। সাগরের বিশালতা উথাল পাথাল করছে, আপন মনে শিব নৃত্য করে চলেছে। আর ওই সূর্য প্রতিপদ দ্বিতীয়ার চাঁদের মতো উঠতে উঠতে বিরাট আকার নিয়ে নিচ্ছে। বলছে, কল্পনায় আমি আবার তোমাদের কাছে এসে ধরা দিয়েছি। জানাচ্ছে, আমি একবার সকালে উঠি, আবার সন্ধ্যায় অস্ত যাই। বাইরের দৃষ্টিতে যেটা উদয় এবং অস্ত, তোমার জীবনও এই উদয় অস্তের মতো এগিয়ে চলেছে। জীবনযাত্রাও তেমনি পলকে পলকে মুহূর্তগুলো চলে যাচ্ছে। এমনি করে একদিন তোমারও সেই অন্তের সময় আসবে। আবার সাগরও নৃত্য করে করে তার বেদনা জানিয়ে যাচ্ছে। কতদিন এই পৃথিবীর গর্ভে থাকবো? একবার মাটিতে পড়ি, আবার উপরে উঠি। কতদিন এইভাবে কাটাবো? এই বিরাটত্বে নিজেকে লীন করে তোমরা ধ্যান করছো। আলো বাতাস জলে যেমন গাছ সতেজ হয়, তেমনি তার স্মরণ করলেও সেই কাজ হয়, মনে রাখবে। সুখাদ্য খেলে যেমন শরীর ভালো হয়, তার চিন্তা করলেও তেমনি শরীর ভালো হয়। যখন সূর্য আকাশে স্মরণ করবে, সেই ধ্বনি মন্ত্রকে স্মরণ করবে, জপ করবে, তখন সূর্যদেবের বলিষ্ঠতায় ভিতরের মরিচা পড়া যন্ত্রগুলো সজাগ হয়ে উঠবে। তখন তুমি এগিয়ে চলতে চলতে জানতে বুঝতে পারবে কেমন করে চেতন সচেতন পুরোপুরি সাহায্য করছে। দ্বিদলে মন রেখে চিন্তা করবে। দ্বিদলে চিন্তা করলে ইড়া, পিঙ্গলা ও সুষুম্না থেকে এক প্রকার রসের ধারা নির্গত হয় এবং তার ফলে একটা বিরাট ম্যাগনেটিজম হয়। তাতে প্রকৃতির সঙ্গে একটা বিরাট সঙ্গম চলতে থাকে। দ্বিদলের ধ্যান এইভাবে করবে যেন মিলিয়ন ওশান, এবং তাতে বড় বড় সাদা পদ্ম ভেসে বেড়াচ্ছে এবং পরিপূর্ণ শুভ্র চাঁদ আকাশে উঠছে আর বড় রাজহাঁস উড়ে বেড়াচ্ছে। এই দৃশ্যই হলো দ্বিদলের খোরাক।
মানুষ কিন্তু শুধু মুখেই খায় না, চোখ, কান, নাক, মুখ সব দিয়েই খায়। দ্বিদল হলো একটা অল ওয়েভ সেট। সকল ধ্বনি, সকল দৃশ্য সেখানে জীবন্ত প্রতিফলিত হতে থাকে। আমাদের সেট তৈরি হয়ে গেলেই প্লাগটা লাগিয়ে দেওয়া হবে। সেটা অটোমেটিক ব্রহ্মের সঙ্গে নিজেকে বিলীন করে দিলে তখন নিজেকে সকল কিছুর সঙ্গেই প্রতিষ্ঠিত মনে হবে। ঠাকুর একটা শ্লোক বলছেন, তিষ্ঠন গচ্ছন স্বপন ভুঞ্জন দেয়চ্ছুন্নম অহর্নিশম তদাকাশময় যোগী চিদাকাশে বিলীয়তে এতদ জ্ঞানং সদা কার্যং যোগিনা সিদ্ধিমিচ্ছতা নিরন্তর কৃতাভ্যাসাৎ মমতুল্য ভবেদ্ভূপম। রামনারায়ণ রাম, পরবর্তী অংশ পরের পর্বে। পুস্তক সূত্র বালক ব্রহ্মচারী যোগ দর্শন, প্রথম খণ্ড। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম নারায়ণ রাম।